ডক্টর কায়কাউস আহমদ ছিলেন বাংলাদেশ সরকারের মুখ্য সচিব, তার আগে বিদ্যুৎ এবং জ্বালানি সচিব এবং সর্বশেষ তিনি বাংলাদেশের পক্ষে বিশ্ব ব্যাংকের বিকল্প পরিচালক হিসাবেও কাজ করেছেন। জুলাই আগস্টের ভয়ঙ্কর সন্ত্রাস চলাকালে তিনি দেশে না থেকেও শিকার হয়েছেন একাধিক হত্যা মামলার। তার পূর্বসূরি ৩ মুখ্য সচিব এখনও কারাগারে। দেশে থাকলে তাকেও হয়তো এই দুর্ভাগ্য বরণ করতে হতো। ডক্টর কায়কাউস প্রশ্ন তুলেছেন, এরপর কি দেশের ছেলেমেয়েরা আর কেউ সরকারি চাকুরি করতে চাইবে? এই যদি হয় দীর্ঘদিন দেশের জন্য কাজ করার পরিণতি বা পুরস্কার, এজন্যই কি তারা আন্দোলন করে একটি সরকার পর্যন্ত ফেলে দিয়েছিল? বাংলাদেশের কোনো উজ্জ্বল ভবিষ্যৎ এই সরকারি কর্মকর্তা এবং অভিজ্ঞ অর্থনীতিবিদ দেখতে পাচ্ছেন না। তিনি স্পষ্টতই বলেছেন যে শেখ হাসিনার সরকার দেশ পরিচালনার যে মানদণ্ড তৈরি করে দিয়েছে তা অতিক্রম তো দূরের কথা, তার কাছাকাছি যাওয়ার সমর্থ হলেও তিনি তারেক রহমানের সরকারকে ধন্যবাদ দেবেন। এর আগে ডক্টর কায়কাউস বাংলাদেশের প্রশাসনের ব্যর্থতা এবং রাজনীতি নিয়ে কিছু কথা বলেছিলেন। আজকে তিনি আরো বিস্তারিত বলেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে। আসুন তার মুখ থেকেই শোনা যাক বিস্তারিত। ধন্যবাদ ডক্টর আহমদ আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। এর আগের দিন আমরা একটা জায়গায় থেমেছিলাম হচ্ছে ইউনূসের সরকার শেষ হয়েছে, তারেক রহমানের সরকার ক্ষমতায় এসেছে এবং একটি বাজেট দিয়েছে। আপনি তো অনেকগুলো বাজেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করেছেন। আমাকে অল্প কথায় যদি আপনি একটু দুই সরকারের আমলের, এই সরকারের এটা প্রথম বাজেট কিন্তু মাঝখানে ইউনূসের আমলেও তো একটা বাজেট দেওয়া হয়েছিল, একটু তুলনা করেন না আমাকে যদি বলেন। ধন্যবাদ, আবার আপনার সঙ্গে যুক্ত হতে পেরেছি তার জন্য ধন্যবাদ। বাজেট শুরু করার আগে একটু সবসময় একটা দিতে হয় না, প্রেক্ষাপট। আমি একটা প্রেক্ষাপট দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, এটা অবশ্য ওই কিছুটা নিজের গরিমা প্রকাশ করার মতো হয়ে যাবে, কিন্তু আসলে তা না। আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আমি অর্থনীতির ছাত্র, ডেভেলপমেন্ট ইকোনমিক্সে মাস্টার্স করেছিলাম হচ্ছে উইলিয়ামস কলেজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং পিএইচডি করেছিলাম হচ্ছে পাবলিক পলিসি এন্ড পলিটিক্যাল ইকোনমি। আমার একটা সহজ সরল স্বীকারোক্তি হচ্ছে, আমি বাজেট বুঝি না, এখনো বুঝি না। মানুষ চাট করে 2 ঘন্টার ভিতরে কিভাবে বাজেট বুঝে যায় আমি ঠিক জানি না। এবং দেখবেন তারপর দিনই স্টেটমেন্ট তৈরি হয়ে যায়, বা তাৎক্ষণিকভাবে স্টেটমেন্ট তৈরি হয়ে যায় পক্ষে বা বিপক্ষে। কারণ এটা একটা লম্বা, আপনারা নিশ্চয়ই দেখেছেন সংসদে যে বইটা উপস্থাপন হয় তার ওজন, এটা আমাদের বর্তমানে আমরা যদি আলগাতে যাই তাহলে হয়তো পারবো না। এখন শেখ হাসিনার আমলের বাজেট বা এই যে 2 বছরের যেই অদ্ভুত সরকার, সেই সরকারের বাজেটের প্রথম পার্থক্য হচ্ছে, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি, ইন লং হিস্ট্রি সিন্স 2009, বাজেটের আকার কমেছিল। একজন অর্থনীতিবিদের বিশাল অবদান বাংলাদেশের বেলায়, সেটা হচ্ছে বাজেটটা কমিয়ে দিয়েছে। রেভিনিউ কালেকশন কমিয়েছে বা কালেকশন করতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার বাজেট নিয়ে যদি আমি শুরু করি, তাহলে শেখ হাসিনার বাজেট সম্ভবত আমার যতটুকু মনে পড়ে 200 বিলিয়নে। আমি একটু সংখ্যাটা দেখে বলি, কারণ আমি ওই নাম্বার দিয়ে তো নাই। সেটা হচ্ছে যে যেটা দিয়ে শুরু করেছিলেন উনি প্রথমে, সেখান থেকে 7 গুণ বৃদ্ধি পেয়েছিল। 7 লাখ কোটি টাকা এসেছিল আমাদের বোধহয়। হ্যাঁ, 1 লক্ষ কোটি টাকা এসেছিল বাজেট। 7 লক্ষ কোটি টাকা এসেছিল, 7 গুণ বেড়েছিল। জি, এটা প্রপার না, পার্সেন্টেজ না, 7 গুণিত। তো এইটা যখনই উনি শুরু করেছিলেন এই ট্রেন্ডটা, তখন কিন্তু সবাই বলতো যে এই বাজেট, আমাদের মতো ধরেন এই যে আমি এই যে কোট পরে আছি, আমাদের মতো ব্যক্তিরা সবসময় বলতো এই বাজেট উচ্চাভিলাষী বাজেট, এই বাজেট বাস্তবায়নযোগ্য না, ইত্যাদি ইত্যাদি। এবং দেখা গেছে কি
বাজেটের সাধারণত দুটো অংশ থাকে, একটা হচ্ছে রেভিনিউ বাজেট আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট। তো ডেভেলপমেন্ট বাজেট এবং রেভিনিউ বাজেটের দুটো বেলায় রেভিনিউ বাজেট তো ম্যাক্সিমাম হচ্ছে খরচ, আর ডেভেলপমেন্ট বাজেটও খরচই। এর ভিতরে একটা হচ্ছে শুধুমাত্র পেমেন্ট, আর একটাতে হচ্ছে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবং প্রতিটা বেলায় আপনি যদি এখন স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে থাকেন তাহলে দেখবেন 80 থেকে 90% বাস্তবায়িত হয়েছে। তো মানে তাহলে আপনি শেখ হাসিনার আমলে 15টি বাজেট দেওয়া হয়েছে, আপনি বলছেন 15টি বাজেটই মানে অন অ্যান অ্যাভারেজ 85 and above 90% পর্যন্ত গিয়েছে, বোথ রেভিনিউ কালেকশন এবং এডিপি বাস্তবায়ন। এটা কি আপনার কথা নাকি এটা ডকুমেন্টেড? ডকুমেন্টেড, আপনি ডকুমেন্ট দেখেন না, আমি এইগুলিকে বানিয়ে বলার কোনো সুযোগ আছে না, এগুলো তো সব ওপেন সোর্স। আপনি সবগুলি, আপনি ডেটা এখন যদি আপনার চ্যাট জিপিটি দেন সাথে সাথে আপনি পেয়ে যাবেন, বা আপনি গুগলে দিয়ে পেয়ে যাবেন। অর্থাৎ এই যে ধরেন শুধুমাত্র বাজেট বৃদ্ধি হয় নাই, সাথে বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি হয়েছে। বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি হওয়ার ইম্প্যাক্টটা কি? ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাজেটের ব্যাপারে আমরা সবসময় যেটা আমার ধারণা হচ্ছে, বাজেটকে আমরা মনে করি যেন এই বাজেটে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি কিন্তু বাজেট না। আপনার সরকারি এই যে বাজেটের এক্সপেন্ডিচার হচ্ছে টোটাল জিডিপির হাইয়েস্ট এই পর্যন্ত হয়েছে হলো 19%। তাহলে হচ্ছে 81% যেই মানে জিডিপি আমাদের উৎপাদন বলেন, যে উৎপাদন, সেই উৎপাদনের সাথে কিন্তু বেসরকারি খাত জড়িত। একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালায়, তার ঘাম যখন ঝরে এবং তার মাধ্যমে যে উপার্জনটা করে সেটা পার্ট অফ জিডিপি। হ্যাঁ, বা একটা পান বিড়ি সিগারেটের দোকান যিনি চালান, তারটাও কিন্তু জিডিপির অংশ। অর্থাৎ এই যে কিন্তু মানে আমাদের উন্নয়নশীল দেশে বাজেটটা এত ইম্পর্টেন্ট কেন? উন্নত দেশে বাজেটের দেখবেন এত নিয়ে এত হাউকাওয়া হয় না, চেঁচামেচি হয় না। আমাদের দেশে কারণ হচ্ছে যে সরকারের যে এক্সপেন্ডিচারটা আছে, দ্যাট ক্যান ইম্প্যাক্ট। তো বাজেটের মূল বিষয় যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে শেখ হাসিনার মানে সবচেয়ে বড় অবদান, হ্যাঁ আমি মনে করি সেটা হলো যে বাংলাদেশের উচ্চাভিলাষ যেটা আছে, উচ্চ আকাঙ্ক্ষা যেটা আছে, সেইটাকে ওই বারটাকে উপরে নিয়ে গিয়েছে, আর হচ্ছে সেটা বাস্তবায়ন করে দেখিয়েছে যেটা বাস্তবায়ন যোগ্য। এবং বাংলাদেশে যারা এই যে ধরনের এটার সঙ্গে সম্পৃক্ত, তারা সবাই কিন্তু এটাকে সাকসেসফুলি প্রমাণ করেছে যে এটা সম্ভব। ডক্টর কায়কাউস, আমরা দেখলাম যে ইউনূসের আমলে বাজেট দেওয়া হলো, কমানো হলো, বাজেটের আকার কমানো হলো, রেভিনিউর আকার কমানো হলো, এবং কোনো ধরনের উন্নয়ন প্রকল্প, যত উন্নয়ন প্রকল্প আপনারা শুরু করেছিলেন, আপনারা প্রায় শেষ করে এনেছিলেন, সবগুলোকে থামিয়ে রাখা হলো এবং কোনো ধরনের কাজ হলো না। কাজ না হলে বাজেটটা সে কারণেই কমানো হয়েছিল। কিন্তু এবার বাজেটের আকার 9.5 লাখ কোটি টাকা, প্রায় 9,30,000 মানে হাজার কোটি টাকার মতো। মানে এত টাকা কোত্থেকে আসবে বলেন তো? এটার পজিটিভ এবং দুটো দিকে আছে। একটা দিক হচ্ছে যে যদি আমি শেখ হাসিনার আমলের কথা বলি, সেই সময় যেরকম একই কথা বলেছে উচ্চাভিলাষী, এবারও হয়তো তারা পারবে অথবা নাও পারতে পারে, না পারার সম্ভাবনা যেরকম আছে, কারণ ব্যর্থতার কি বলবো এটা কিছু প্রেক্ষাপট এখানে আছে। সেটা হচ্ছে বিশ্বে এখন অর্থনীতি টালমাটাল, তারপরে হচ্ছে আপনার যুদ্ধ বিগ্রহ, তারপরে সাপ্লাই চেইন ব্রোকেন। তো এই সমস্ত কারণে এখন আমাদের মোটামুটি বলা যায় যে একটা স্মুথ ট্রানজিশন বা স্মুথ অ্যাক্টিভিটিস হওয়ার সম্ভাবনা খুব কম। যেমন ধরেন তেলের দাম নিয়ে একটা বিশাল হইচই, মানে অনিশ্চয়তা চলছে। তো সবকিছু সেগুলি যদি হিসাব করি, তাহলে পারবে কি পারবে না সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং এই কারণে যে ধরেন আমাদের কি বলবো এটা
আন্তর্জাতিক সম্পর্ক, তারপরে হচ্ছে আমাদের বিশাল নোবেলজয়ী অর্থনীতিবিদ দেশটাকে যেই জায়গায় রেখে গেছেন। হ্যাঁ, আপনাকে আগেও বলেছিলাম স্ট্যাবিলিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। তারপরে হচ্ছে ধরেন এই যে আপনি প্রথমেই বললেন যে বড় বড় কত প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার is a must for the development and growth of the economy and the country, সেই জায়গায় গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আপনার এই যে এই ম্যান পাওয়ার, যেটা আমাদের ধরেন এই যে গার্মেন্টস এর ভিতরে আমরা প্রায় শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলি যেরকম আছে, সবকিছু মিলিয়ে আমার মনে হয় চ্যালেঞ্জটা বিশাল। কিন্তু নাম্বার তো দেখছি, নাম্বার তো দেখছি, আর সেই নাম্বারে যদি কেউ যদি সেই কি বলবো সেটাকে যে মানে সাফল্য অর্জন করতে পারে তো সাধুবাদ জানাবো, কিন্তু সাফল্য অর্জন করাটা বেশ দুরূহ বলে মনে হচ্ছে। কারণ ইতিমধ্যেই তো দেখলাম সরকার বাংলাদেশ ব্যাংক থেকে বা মানে ব্যাংকগুলো থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে ফেলেছে। আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন ছিলেন আপনাদের আমলের সর্বশেষ গভর্নর, তার আমল পর্যন্ত 17,000 মানে কোটি টাকার মতো হচ্ছে মানে ব্যাংক থেকে লোন নেওয়া ছিল। এখন সেটা মানে প্রায় মানে 1 লাখ কোটি টাকার মতো হয়ে যাচ্ছে, আমি যদি ভুল না করে থাকি। মানে এই দুই আমল মিলিয়ে হঠাৎ করে এত টাকা ব্যাংক থেকে লোন নেওয়ার কারণ কি? সরকারের রেভিনিউ আর্নিং কমে গেলে অবশ্যই সরকার বড় সরকারের একটা সুবিধা হচ্ছে সরকার যে কোনো সময় বড় করতে পারে, কিন্তু বড় করলে তো ফেরত দিতে হয়, ফেরত দেয়নি তো, ফেরত দিচ্ছে না তো। ফেরত সরকারের তো আবার আরেকটা সুবিধা আছে, ফেরত দিতে হলে তো আপনি প্রিন্ট করে টাকা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো বিভিন্ন উপায় আছে, কিন্তু যদি বেসরকারি খাত থেকে, যেটা আমরা অর্থনীতির মানে ছাত্র হিসেবে আমরা সবসময় বলি, সেটা হচ্ছে বেসরকারি খাত থেকে বা ব্যাংক থেকে যদি আমরা লোন নেই, তাহলে এটা ক্রাউডিং আউট বলি। ক্রাউডিং আউট মানে হচ্ছে যে আপনার টাকা যদি আমি এখন আমার নিজে এই সরকারের জন্য ব্যয় করা শুরু করি, আপনি যে টাকাটা লগ্নি করতে পারতেন অন্য জায়গায়, সেটা আপনি আর পারছেন না। তখন কিন্তু তাদের ক্যাপাসিটি কমে যাচ্ছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা বলে সেটা কিন্তু কমে যাবে প্রপোর্শনেটলি। তো সেক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জের বিষয় অবশ্যই। এটা কিন্তু ব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক, যেমন ধরুন আমরা এতদিন ধরে এস আলমের নাম শুনে গেছি ভয়াবহ ভাবে যে সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে, এবং মানে ব্যাংকের সাথে সব মানে সরকারের পৃষ্ঠপোষকতার সম্পর্কটা তো খারাপ হয়ে গেছিল। এখন সেই জায়গা থেকে কি অবস্থায় আমরা আছি? কারণ ইসলামী ব্যাংকে আজকে প্রশাসক নিয়োগ করা হয়েছে, আপনি জানেন কিনা জানি না। না, আমি আসলে ঠিক জানি না। মানে আজকে ইসলামী ব্যাংকে একটা মানে কি বলবেন, মানে বেইল আউট দিয়ে একটা অ্যামাউন্ট দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একজন প্রশাসক নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, এখন একটা বিষয় শুনেন, এটা হলো যে নিরপেক্ষতার খাতিরে বলতেই হয় যে একটা হলো মানে ওই 2000 আপনার ধরেন 22-এর দিকে, 21-22-এর দিকে আপনার ইউক্রেন ওয়ার এবং কোভিড পরবর্তী সমস্যার কারণে আমাদের এখানে মানে বেশ বড় একটা অর্থনৈতিক ধাক্কা আমাদের এসেছিল। একটা যেমন ধরেন ডলারের মূল্যটা, হ্যাঁ, ডলারের মূল্যর একটা ছোট্ট যদি উদাহরণ দেই, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ডলারের মালিক। তো মার্কিন সরকার কিন্তু যে কোনো সময় ডলার প্রিন্ট করে দিতে পারে। আমাদের যেরকম ধরেন টাকা প্রিন্ট করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা রেশিও মেনটেন করে, 70,000 কোটি টাকা মানে পেমেন্ট ছাপিয়ে দেওয়া হয়েছে আমরা যতটা জানি। তারপর ধরেন একটা ফর্মুলা মেনটেন করে করতে হয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা করার দরকার হয় না, তাদের ট্রেজারি সেটাকে করে, সেটার সাথে ফেডারেল রিজার্ভের কোনো সম্পর্ক নেই। এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যখন কোভিড শুরু হয়েছিল, তখন কিন্তু প্রচুর টাকা ওরা প্রিন্ট করে মানুষকে দিয়েছিল। তো মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার সিস্টেমটা আবার এরকম যে আপনার প্রায় 80% আপনার ইন্টারন্যাশনাল ট্রেড
চলে হচ্ছে ডলারে। তো তাতে ডলার যদি একটা ছাপানো হয় সেটা কিন্তু সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যায়। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যখন আপনার এই ডলারগুলো ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, তখন মানে তখন সেটার একটা ইয়ে হচ্ছে যে বন্ড বিক্রি করা। হ্যাঁ, তো তখন সুনামির মতো সমস্ত টাকা আবার আমেরিকার দিকে ধাবিত হয়েছে। তাতে কিন্তু প্রত্যেকটা দেশ আপনার লক্ষ্য করে দেখবেন সেই সময় ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু প্রচন্ড সাফার করেছিল, এবং পাউন্ড এবং কি বলে এটা ইউরো দুটোই কিন্তু ফল করেছিল। সাধারণত এটা কিন্তু ডলারের উপরে থাকে। এটা গেল একটা ধাক্কা। তারপরে হচ্ছে সাপ্লাই চেইন ডিসরাপশন ছিল। তো তাতে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে এরপরে কিন্তু আমাদের একটা বেশ মানে ধাক্কা ধাক্কি চলেছে আর কি। হ্যাঁ, এবং সেই ধাক্কা ধাক্কির ফলে কিন্তু আমাদের এখনো পর্যন্ত সেটাকে প্রুডেন্টলি অ্যাড্রেস কতটুকু করা যাবে, হ্যাঁ, সেটা কিন্তু কেউ আমাদের ভাবনা চিন্তার ভিতরে নাই। একটা উদাহরণ দেই, মাঝে মধ্যে আমার কষ্ট লাগে। সেটা হচ্ছে পরশুদিন মনে হয় দেখলাম ডেইলি স্টারে যে একটা নিউজ দিয়েছে যে বাংলাদেশ এই প্রথম $500 বিলিয়ন ক্রস করেছে জিডিপিতে। হ্যাঁ, $500 বিলিয়ন জিডিপি ক্রস করেছে, বিবিএস এর সূত্র দিয়ে উদ্ধৃতি দিয়ে বলছে। মানে ইট ইজ ম্যাথমেটিক্যালি ইম্পসিবল। যদি আমাদের গত বছরে যেটা হয়েছে 450-এর মতো, আর এখন যদি 500 হয়, তাহলে আপনি গ্রোথ রেট হিসাব করে দেখেন 11.11% হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু বিশ্বব্যাংক বা আইএমএফ বলছে 3.7% বা 3.5%। এখন বাংলাদেশে আসলে হচ্ছেটা কি সেটা নিজে মাঝে মধ্যে তো নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে, কারণ আমি তো দেখছি না কোনো একটা অথেন্টিক সোর্স বা অথেন্টিক কোনো একটা আলোচনা হতে। হ্যাঁ, ডক্টর কায়কাউস, আপনি মানে কোভিড এর কথা বললেন। কোভিডকে আপনারা সামাল দিয়েছিলেন সারা পৃথিবী থেকে, বিভিন্ন জায়গা থেকে টিকা আমদানি করে নানাভাবে, এবং আপনি যতটা আমি জানি, মানে আমার মতো সাংবাদিকরাও জানে যে প্রধানমন্ত্রী এবং মুখ্য সচিবের মধ্যে বা সচিবদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ ছিল পুরো ব্যাপারটাকে সামাল দেওয়ার ক্ষেত্রে, এবং প্রধানমন্ত্রীর যে কোনো নির্দেশ আপনারা একটা সময় পেতেন বা আপনারাও তার সাথে এই কনভারসেশনটা করতে পারতেন, মানে আপৎকালীন মানে সম্পর্ক বা আপৎকালীন ইয়ে হিসাবে। আমরা দেখছি বাংলাদেশে ইতোমধ্যেই 600-রও বেশি শিশু মারা গেছে হামে, এবং এই হামের টিকার মানে অভিযোগও আপনাদের উপর বা আপনাদের সরকারের উপর, আপনার সময় হয়তো নয়, আপনার পরবর্তীতে মানে বা আপনিও তো কিছুটা পেয়েছেন, আপনাদের উপরও বর্তায়। মানে কি 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 এই এটার জবাবটা আপনি কিভাবে দেবেন? সেটা তো আপনার এই নোবেল বিজয়ী দার্শনিককে জিজ্ঞেস করেন। উনি যে 3-0 প্রবক্তা, প্রথমে আসি 3-0 প্রবক্তা, যে উনি দারিদ্রকে জাদুঘরে পাঠাবেন। ওনার সময় দারিদ্রের যেটা আপনার 18%-এ শেখ হাসিনা রেখে গিয়েছিল, সেটা চলে আসছে হচ্ছে 28%। এই দাবিটা কেউ তুলবে না। হ্যাঁ, আপনার যেমন ধরেন আপনার কথা চিন্তা করে দেখেন, এই শেখ হাসিনার সময় আমি আপনার এই যে এটা একটু পরে আসছি, এই যে কোভিড এর বিষয়টা, এখানে ইন্টারেস্টিং আমার একটা গল্প আছে। 3 কোটি মানুষ দারিদ্র সীমা অতিক্রম করেছে। এটা আমার স্ট্যাটিস্টিক্স না, আপনি ওয়ার্ল্ড ব্যাংকের পাবলিকেশন গুলো দেখেন, সেখানে আছে 3 কোটি মানুষ শেখ হাসিনার সময় দারিদ্র সীমার বাইরে এসছে। আর আপনার দারিদ্রকে জিরোতে পাঠাবেন যিনি, উনি যখন দায়িত্ব পেলেন, উনি দারিদ্রের 10% পয়েন্ট বাড়িয়ে দিয়ে গেছেন। এবং এইটাও কিন্তু, এই রিপোর্টটা কিন্তু শেখ হাসিনার আমলের না, তার আমলের। এবং আরো একজন প্রথিতযশা এই যে অর্থনীতিবিদ যে হোসেন জিল্লুর রহমান সাহেবের ফাইন্ডিংসটাই সেটাতে দিয়েছে যে দারিদ্রের বেড়েছে। হ্যাঁ, তো তাহলে আপনার এই যে ব্যর্থতার কথা বলছেন, আমাদের একটা মানে দুর্ভাগ্য হচ্ছে কিছু কিছু মানুষ
বাইরে গিয়ে সুন্দর সুন্দর ইংরেজি বললেই তারা বিশ্বনন্দিত হয়ে যায়, আর যারা আমাদের ঘামে ভেজা মানুষের সঙ্গে কাজ করে তাদের সেগুলি নন্দিত হয় না, নিন্দিত হয়ে যায়। আপনার এই যে কোভিডের কথা আপনারা সবাই জানেন, এখন যেটা সবাই বলে যে ওনারা রিফিউজ করেছেন কিনতে, হ্যাঁ। আর আমাদের হামের টিকার কথা বলছেন আপনি? হামের টিকা, হ্যাঁ। সেই জন্য আজকে এতগুলি অবস্থা, যার কোনো মানে একটা শব্দ কিন্তু কারোর কাছ থেকে শুনবেন না। এই যারা সেই সময় দায়িত্বে ছিল এরা সবসময় ট্রান্সপারেন্সির কথা বলে, হ্যাঁ। এরা সবসময় আপনার ওই যে কি বলে এটা মানে আমাদের জবাবদিহিতা, হ্যাঁ, এটার ব্যাপারে বলে। এখন জবাবদিহিতাগুলি গেল কই সেটাই তো বুঝলাম না। এখন জবাবদিহিতা একটা শুরু করেছে, আমি তো ওখানে ছিলাম না। মানে আপনাকে আমি বারবার আমার দেখলে এখন রাগ লাগে, সেটা হচ্ছে যে সবাই বলে আমি তো এরকম ছিলাম না। আপনারা যদি না থাকেন তাহলে একটা অবৈধ সরকারে যোগদান করলেন কেন? কিচেন ক্যাবিনেটের কথা বলেছে, কিচেন ক্যাবিনেটে ছিল না, অন্য জায়গায় ছিল। আবার বলে যে আমি তো পদত্যাগ করতে চেয়েছি, করেন নাই কেন? লজ্জা লাগে না এই কথাগুলি বলতে? অ্যাটলিস্ট ইউ শুড হ্যাভ দ্য গার্ডস। যেমন এই যে ধরেন সমগ্র বাংলাদেশ বানিয়ে দিয়েছে হচ্ছে যে শেখ হাসিনাকে স্বৈরাচার, হ্যাঁ। আমি শেখ হাসিনার সঙ্গে কাজ করেছি, ইমানের সাথে কাজ করেছি, বিশ্ব স্বৈরাচার বল, তাতে কিছু যায় আসে না। আমি যদি ওনার কোনো ভুল হয়ে থাকে আমিও তার পার্ট। একজন মানে মানুষ হিসেবে আমাকে সেই দায়িত্ব নিতে হবে, হ্যাঁ। আমি যখনই দেখবো যে অসুবিধা হয়ে গেছে আমি চট করে সাইড করে সরে গেলাম। ওই যে আমরা ওই আগে যখন করতাম ওই আপনার মানে ইলেকশন ডিউটি করতাম, তখন আমাদের গ্রাম পুলিশরা ছিল, হ্যাঁ। গ্রাম পুলিশরা হলো ওরা আসলে ওই তাদেরকে এম্বডিমেন্ট করা হতো আর কি। তো ওদের এখানে লেখা থাকতো আর একটা বাঁশ নিয়ে আসতো। তো যখনই গন্ডগোল হতো তখন চট করে এটা খুলে ফেলে ওরা মানুষের সঙ্গে মিশে যেত, হ্যাঁ। তো আমাদের এই যে এই সুশীলরা যে এই মাঝখানে এই সমস্ত ঝামেলা করেছিল, এখন এসে কিন্তু এই গ্রাম পুলিশের মতো খুলে আবার ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। আমাদের উচিত কিন্তু এই জায়গায় আমাদের একটু কি বলে এটা সতর্ক থাকা। কিন্তু এই যে 600 বাচ্চা মারা গেল, সেই বিচার তো মামলা পর্যন্ত করা যাচ্ছে না বাংলাদেশে। মানে আপনাকে আপনারা হত্যা মামলার আসামি। সেটা লিডারশিপ কাকে বলে তার একটা যদি উদাহরণ দেই, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাকে এই মানে এই আপনার কোভিডের টিকা সংগ্রহের জন্য দায়িত্ব দিয়েছিলেন তিনি, মাননীয় প্রধানমন্ত্রী। তখন আমি এই যে হঠাৎ করে আপনারা হয়তো জানেন উন্নত বিশ্ব যারা এই অ্যাস্ট্রাজেনেকা, তারপরে হচ্ছে মডার্না, তারপরে হলো আপনার জনসন এন্ড জনসন, তারপর আরেকটা কি জানি ছিল ফাইজার। তো এরা কিন্তু প্রডিউস করেছে কিন্তু বাজারে আসে নাই। এরা সবগুলো আমাদের উন্নত দেশগুলি স্টক করে রেখে দিয়েছে। তাতে আমাদের সুবিধা হয়েছে, পরে আমরা ফ্রি পেয়েছি আমেরিকা থেকে প্রায় 10 কোটি। কিন্তু ওই সময়ে টিকা ছিল না, তো সবার ভিতরে একটা আতঙ্ক আছে। তো তখন আমরা উনি বললেন যে অল্টারনেটিভ সোর্স কোথায় আছে, তখন আমরা আরেকটা অ্যাপ্রুভড WHO অ্যাপ্রুভড আপনার পেলাম, সেটা হচ্ছে চাইনিজ ভ্যাকসিন। তো চাইনিজ ভ্যাকসিনের জন্য চাইনিজ ভ্যাকসিনের ব্যাপারে দরাদরি করার সবসময় সুযোগ থাকে। আমি একটু দরাদরি করছিলাম, তো দরাদরি করে কিছু দাম কমিয়েছে, আরো একটু দরাদরি করার জন্য অনুমতি চেয়েছিলাম। তো আমি ওনাকে টেক্সট করছিলাম, তো উনি আমাকে টেক্সটের জবাবটা দিয়েছিলেন যে এটা কি একটা মাছের ছবি বাজার কিনা, হ্যাঁ। তো তারপরে লিখলেন যে এই মানুষের জীবন প্রধান, দরাদরি করো না, যেখানে পারো সেখানে নিয়ে নাও, এখন দরাদরির সময় না। দিস ইজ কল্ড লিডারশিপ। একটা দেশের লিডারশিপের এরকম সাহসটা থাকতে হয়, দেশপ্রেম থাকতে হয়। আবার দেখেন আমাকে একটা সুন্দর একটা ছবি পাঠিয়ে এমন ভাবে আমাকে ভর্ৎসনা করছে যাতে আমি বেশি কষ্ট না পাই, হ্যাঁ। তো তাহলে এই যে একটা আমার মনে হয় দিস ইজ এ গ্রেট এক্সাম্পল হাউ টু ডিল উইথ দিস সিচুয়েশন। ওনার হিউমার সেন্সও যায় নাই, উনি শক্ত ছিলেন এবং উনি এম্পাওয়ার করেছেন, এবং তার ফলে আমরা কিন্তু দ্রুত কোভিডের যে এটা, এবং নট অনলি দ্যাট, আপনি লক্ষ্য করে দেখবেন
পৃথিবীতে কোথাও দেখেছেন যে এই টিকা অনুষ্ঠান করা হয়েছে? কারণ টিকার ব্যাপারে মানুষের মনের ভিতরে একটা ছিল, ভয় ছিল। নানা প্রচারণা ছিল তো, টিকা নেওয়া হারাম, এই প্রচারণা তারা চালানো হয়েছে বাংলাদেশে। এবং সেটাও কিন্তু উনি দায়িত্ব নিয়েছিলেন, হ্যাঁ, এবং দায়িত্ব নিয়ে মানুষকে প্রতিদিন বোঝানো হয়েছিল। সো আমার মনে হয় আমরা যে পৃথিবীতে যে পঞ্চম স্থান অধিকার করেছিলাম, এটা হাওয়া থেকে তো আসে নাই, এটার পিছনে কিছু লোক কাজ করেছে, কেউ নেতৃত্ব দিয়েছে। হ্যাঁ, সেগুলি যদি স্বীকার করা হয় তাহলে জাতি সমৃদ্ধ হবে। স্বীকার করার বদলে এখন কতজন মানে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে সচিব পদমর্যাদার অফিসার এখন কারাগারে আছেন বিনা বিচারে, মানে আছেন এখন? আমাদের তো যারা সচিব মানে ওনার সময় কাজ করেছে সবার বিরুদ্ধে হত্যা মামলা। এখন হত্যা মামলার ভিতরে আমার পূর্বসূরি 3 জন মুখ্য সচিব বর্তমানে জেলখানায় আছেন, তাদের অপরাধ হচ্ছে হত্যা মামলা। হ্যাঁ, আচ্ছা, মানে হত্যা মামলা আপনার কোন আইনে আপনার এই কি বলে, যদি সেই হত্যা মামলার আসামি রাজনৈতিকভাবেও যদি হিসাব করা হয় যে প্রধানকেই করতে হবে, কোন দেশের একটা উদাহরণ দেন তো যেখানে আপনার হত্যা মামলার আসামি স্বয়ং এই যে হয়েছেন, উনি কোথায় নির্দেশ দিয়েছেন না? কারণ হচ্ছে এটা এই গুলি চলে, হ্যাঁ, ধরেন অন্যায়ভাবে চালিয়েছে, গুলি চলে কিন্তু সিআরপিসি অনুযায়ী। হ্যাঁ, সিআরপিসি পরিচয়, এবং সেইটা এক্সিকিউট করে কিন্তু থানা বা এসপি, দ্যাটস ইট। এসপির উপরের কিন্তু ইয়েও কিন্তু হয় না, এই যে এই দায়িত্বগুলো চায় না, বা যে জেলা প্রশাসক যে মানে আপনার যেমন মেট্রোপলিটনে আপনার মেট্রোপলিটন পুলিশ কমিশনার আর ডিস্ট্রিক্টের জেলা প্রশাসক, এইভাবে সেটা চলে। আজকাল তো এখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সচিবরা সবাই, এমনকি আমাদের বন্ধু কিছু সচিব যারা, তাদের কাছ থেকে শুনলাম যে তারা আবেদন করেছিল জামিন পাওয়ার জন্য, আরো নাকি নতুন নতুন মামলা দিয়েছে। হ্যাঁ, এখন মানে আপনার আমি ধরেন বিদ্যুৎ সচিব হিসেবে আমি অন্যায় করে থাকতে পারি কোনো কন্ট্রাক্ট ইয়ের ভিতরে, হ্যাঁ, কিন্তু আমি তো হত্যা মামলার সঙ্গে জড়িত হওয়ার কথা না, তাই না? আমাদের কিন্তু সবাই হত্যা মামলাতে জড়িত হয়েছে। আপনি অন্যদের কথা বাদ দেন, আমি ওই কি বলে এটা, ওই যে গুগল সার্চ করতেছিলাম, সম্ভবত 97 কেসেস হয়েছিল শেখ হাসিনার আমলে এগেইনস্ট জার্নালিস্টস ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। হ্যাঁ, তার ভিতরে 14 মনে হয় নেওয়া হয়েছিল জেলখানায়, হ্যাঁ, কাস্টডিতে নেওয়া হয়েছিল। আর এবার কতজনকে নেওয়া হয়েছে ইউনিসিও আমলে? মামলা হয়েছে 600-200 মতো এখন মানে কাস্টডিতে নেওয়া হয়েছে। এবং তাদের বিরুদ্ধে অভিযোগটা কোথায়? কি? হত্যা মামলা। চিন্তা করে দেখেন, মানে আপনার তারপরে হচ্ছে আমাদের এই যে এই ওই আমাদের যেমন আমার উপদেষ্টা ছিলেন ডক্টর তৌফিক আলাহি চৌধুরী, 82 বছর বয়স্ক, বীর বিক্রম, জেলখানায় কিসের জন্য? উনি হত্যা মামলায় আসামি। আমি নিজেও হত্যা মামলা আমার বিরুদ্ধে, কিন্তু আমি দেশে ছিলাম না। ডক্টর আহমদ, এই যে ধরুন মানে মুখ্য সচিবের মতো উচ্চ পর্যায়ের অফিসারদেরকে এরকম বিনা বিচারে, এক হিসাবে বিনা বিচারেই কারা অভ্যন্তরে মাসের পর মাস, বছরের পর বছর রেখে দেওয়া হচ্ছে, এতে কি বড় ধরনের প্রভাব পড়ছে কিনা ইসের উপরে, মানে আপনার অ্যাডমিনের উপরে, মানে বা প্রশাসনের উপরে? কারণ এটা তো একটা চাপ, এক ধরনের ভয় সৃষ্টি করা, ভয়ের সংস্কৃতি তৈরি হওয়া। সরকারি চাকরির কোটা করতে করতে আপনারা দেশটারে বরবাদ করে দিলেন, আর এখন সরকারি চাকরিতে কোনো মানুষ কি আসবে? আমার মেয়েরা তো মানে সরকারি চাকরির নাম শুনলে এখন বলে যে সরকারি চাকরির তো ভালোই প্রতিদান পেয়েছ। হ্যাঁ, সরকারি চাকরির কথা তো আর, তার মানে হচ্ছে যে আমাদের দেখেন
আপনাকে আমি গত সেশনে বলেছিলাম, সরকারি চাকরি মানুষ শুধুমাত্র অর্থের জন্য করে না। হ্যাঁ, সরকারি চাকরির সাথে একটা প্রেস্টিজ থাকে, আমি পাবলিক পলিসির সঙ্গে জড়িত হবো, দেশপ্রেম, আবেগ, অনেক কিছু থাকে। এখন সবগুলি তো ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন এটার ভবিষ্যৎ? আপনার ছাড়াও আরেকটা জিনিস যেটা হয়েছে, একটা পুরো জেনারেশন বাচ্চা ছেলেরা, এরা নিজেরা মনে করতেছে এরা বাংলাদেশ চাওয়াবে। যাদের এখনো আমরা যে বলি এরা হয়তো খেপে গিয়ে আমার এখন আবার গালাগালি শুরু করবে, নাক টিপলে দুধ বের হয়, এরা সবাই শুরু করেছে হচ্ছে যে আপনি কিভাবে শিক্ষকদের অপমান করা হয়েছে। আপনার একজন প্রধান শিক্ষিকাকে ইয়ে দিয়ে, এই যে কি বলে এটা, এই দড়ি দিয়ে বেঁধে ফেলা, এটা কোন সভ্যতার লক্ষণ? আর আপনার এই যে এই কি বলে বিনা ইয়েতে গুলি চালিয়েছেন, যদি সেটাকেই আমি ধরে নিই যে স্ট্যান্ডার্ড, ওকে, এটা 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 অপরাধ। গোপালগঞ্জের মানুষগুলি কি মানুষ ছিল না যাদের উপর গুলি চালানো হয়েছে? নিশ্চয়ই। তো তাদের কি আন্দোলন করার অধিকার নেই? যদি ছাত্রদের অধিকার থেকে থাকে তাহলে তো যে কোনো বাংলাদেশের নাগরিকের, আপনার আমাদের সংবিধানে কি বলে, আপনার আন্দোলন করার অধিকার আমার কিন্তু ফান্ডামেন্টাল রাইট। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইট যদি হয়ে থাকে তাহলে গোপালগঞ্জের যে চালালেন সেটার ব্যাপারে কি ইনকোয়ারি হয়েছে? কোনো তো কিছু হয়নি। কিন্তু ওদেরকে তো দায় মুক্তি দেওয়া হয়েছে, এটা যে আইন করে দায় মুক্তি দেওয়া হলো, এটা কি এই প্রেসিডেন্স আপনি মানে কিভাবে শেষ করবেন? আমাদের 75-এর দায় মুক্তির মানে দায় মেটাতে আমাদের বহু বছর অপেক্ষা করতে হয়েছে। আপনার কি মনে হয় এটার জন্য আমাদেরকে অনেকদিন অপেক্ষা করতে হবে? আমাদের অপেক্ষা মানে কি, আমাদের তো ধরেন মাঝে মধ্যে তো কষ্ট লাগে। আমার পরিবারের 3 জন শহীদ হয়েছে, যারা কবে মারা গেছে আমরা জানি না। হ্যাঁ, কোথায় মারা গেছে সেটাও জানি না, কোন দিন মারা গিয়েছে জানি না, তাদের মৃতদেহ কোন মাটিতে পড়ে ছিল সেটাও জানি না। এখন মনে হচ্ছে, এখন আপনারা বলছেন যে রিসেট বাটন টিপে দেওয়ার জন্য, তাই তাদেরকে ভুলে যাব, তাই না? তো এখন এই যে রিসেট বাটনের একটা কথা যে আসলো, সেটা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি, আমি অন্ততপক্ষে আমার জীবদ্দশায় দেখে যেতে পারবো বলে মাঝে মধ্যে খুব আমার মনে হয় যে এই কষ্টটা নিয়েই হয়তো পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এ তো কোনো কথা হইতে পারে না। আপনি আমাকে একটা জিনিস বলেন, গান্ধী কে হত্যা করা হয়েছিল, হ্যাঁ, কিন্তু গান্ধীকে তো ইতিহাস বিকৃতি করা হয়নি। এমনকি যারা হত্যা করেছে, হ্যাঁ, যেই দলের মানে ছিল, সেই দল কিন্তু এখন মোটামুটি মানে এই বর্তমান যে ক্ষমতাসীন দলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তাই না? কোথাও কি দেখেছেন গান্ধীকে মোছানোর চেষ্টা আছে? তো যারা মানে ঘৃণা করত গান্ধীকে, হ্যাঁ, গুলি করে মেরেছিল, তারাও কিন্তু গান্ধীর ইয়েকে অস্বীকার করেনি। আর আমরা কি অদ্ভুত জাতি, বঙ্গবন্ধুর নাম মোছার জন্য আমরা সবাই অস্থির হয়ে থাকি। দুঃখজনক, এটা একটা অদ্ভুত ব্যাপার না? অদ্ভুত শুধু নয়, এটা দুঃখজনক। ডক্টর কাকাউস, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতেই চাই, সেটা হচ্ছে ধরুন আপনি আপনার মতে আপনি বলছেন যে 15 বছরে প্রশাসনের ভেতরে একটা বড় ধরনের মানে এম্পাওয়ারমেন্ট এসেছে, প্রফেশনালিজম গ্রো করেছে এবং মানে মানে প্রশাসনের একটা আমূল পরিবর্তন, আমূল চেঞ্জ হয়েছে এবং প্রশাসন অনেক করিতকর্মা হয়েছে আগের তুলনায়, এবং বাংলাদেশকে যে উন্নত এখন যে বাংলাদেশকে আমরা দেখতে পাই বা 2 বছর আগের যে বাংলাদেশকে দেখতে পেয়েছিলাম তাতে প্রশাসনের বড় একটা হাত ছিল। এরকম একটা প্রশাসন, তার মানে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের ভেতরে কিন্তু এই মানে প্রশাসনের ব্যর্থতা বা মানে খেতে না পারা কিংবা ধরুন মানুষকে মানে বাসস্থান না দেওয়া, চিকিৎসা না দেওয়া, সেই সব ক্ষোভ ছিল না, ছিল কি? আমাকে কালকে সার্ভিসের ক্ষোভ ছিল কিনা? সরি, হ্যাঁ, আপনাকে আমি থামালাম।
আবার একটু বলুন তো, আমি শেষেরটা একটু ঠিক মানে বুঝতে পারি। মানে সার্ভিস, আপনারা যে সার্ভিসটা জনগণের সেবক হিসাবে যে সার্ভিসটা জনগণকে দেবেন, সেই ক্ষোভের কারণে কি শেখ হাসিনার পতন হয়েছে? সেটা তো হয় মানে হয়নি বলে আমার ধারণা, আপনি বলুন। সার্ভিসের, শুনুন, একটা জিনিস হচ্ছে কি, প্রশাসন কি একেবারে মানে একদম মানে হাইলি প্রফেশনাল হয়ে গিয়েছিল? নট নেসেসারিলি। আপনার ট্রানজিশন ফেজে যখন আপনি এম্পাওয়ার করবেন, আমাকে যখন এম্পাওয়ার করবেন, আমি কিন্তু এম্পাওয়ার করলেন যে তোমাকে আমি 100 টাকা দিলাম, সে 100 টাকা দিয়ে তুমি তোমার এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনো। হ্যাঁ, আমি কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সাথে সাথে কিন্তু আজেবাজে জিনিসও কিনতে পারি। হ্যাঁ, তো ঠিক সেরকম আমাদের প্রশাসনের ভিতরে, বিশেষ করে সার্ভিস ডেলিভারি ডেস্কগুলোতে আমাদের কিন্তু মানুষের ভোগান্তি হয়েছে, এভাবে তো কোনো সন্দেহ নাই। এখানে আপনি ধরেন, আপনি পর্চা করতে গিয়েছেন, আপনাকে বলছে পরে আসেন। হ্যাঁ, আমি নিজেও ভিকটিম হয়েছি অনেক সময়, যখন পরিচয় না দিয়ে গিয়েছি। ওই যে আপনার ইয়ের মতো, যখন মানে ডেস্ক থেকে মাথায় উপরে তুলছে না, এমন একটা ভাব যে মানে কাকে দেখছি। কিন্তু পরবর্তীতে যখন আবার পরিচয় দিলাম, তখন ওই যে আলাদিনের চেরাগের মতো, যে চিচিং ফাঁকের মতো একদম মানে হঠাৎ করে সবকিছু পরিবর্তন হয়েছে। এই সমস্ত বিষয় ছিল, বাট এগুলি হওয়ার, এই পরিবর্তনটা কিন্তু এই রাতারাতি হয় না, আস্তে আস্তে হয়। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে ধরেন আমাদের বিশাল একটা ব্যাকলগ ছিল প্রমোশনের, তারপরে হচ্ছে ধরেন আমাদের ভিতরে যেমন আমাদের এই যে দলীয়করণের কথা যে বলা হয়, দলীয়করণটা কিন্তু হয় বেসিক্যালি হচ্ছে, আমি এটা প্রায় বলি, সেটা হচ্ছে যে দলীয়করণ হচ্ছে আপনার পোস্টিং এর উপরে। ধরেন আমি চাকরিতে ঢুকে গেছি, এখন আওয়ামী লীগ গভর্নমেন্টে আছে, আমি এখন আমার কি বলে আওয়ামী লীগ কানেকশনটা ইউজ করে আমি ভালো একটা পোস্টিং পাচ্ছি। হ্যাঁ, অথবা আমার ধরেন এই আমাদের সিভিল সার্ভিসের স্ট্রাকচারটা হচ্ছে পিরামিডিক। তো পিরামিডিক হওয়াতে আপনার যখনই আমার সাথে যে জয়েন করেছিল, আমার যে পরম বন্ধু ছিল, সে আমার সঙ্গে প্রমোশন যখন পাবে না, তখন কিন্তু সে আমার থেকে দূরে সরে যায়। এভাবে আস্তে আস্তে আমাদের ভিতরে এনমিটিও তৈরি হয়। তো এই সবগুলি কিন্তু ইন্ট্রা ব্যুরোক্রেসি। হ্যাঁ, এটা ইয়েতে আছে। এখন এখান থেকে প্রক্রিয়াটা শুরু হয়েছিল ধীরে ধীরে। ধরেন আমাদের মানে বাংলাদেশে তো ধরেন সর্বঙ্গে ব্যথা কি একটা জানি বলে না, ঔষধ দেবো কোথা, হ্যাঁ, ওষুধ দেবে কোথায়, সেখান থেকে কিন্তু শুরু হয়ে একটা সুষ্ঠু ধারার দিকে ধাবিত হচ্ছিল। কারণ হচ্ছে এটা স্ট্যাবিলিটি। আমি বলছি না যে এটা চলে এসছে, আমি যদি সেটা বলে থাকি তাহলে সেটা অবশ্যই আমি ভুল বলছি। কারণ মানুষের ক্ষোভটা কিন্তু প্রায় ছিল, আমি ডাক্তারের কাছে গিয়েছি আমি কিন্তু যখন মানুষ, আমি তো মনে করি যেমন ওই যে আমাদের প্রাণ গোপাল বাবু ছিলেন বিখ্যাত ডাক্তার, উনি একটা কথা বলেন, ভারতে কেন যায় চিকিৎসার জন্য? বা চিকিৎসা যেটা ভারত দেয় আমাদের কিন্তু সেম, আমাদেররাও কম না, কিন্তু ভারত ওরা একটু হেসে কথা বলে, সেই জন্য মানুষ ওখানে যায়, আর আমরা এখানে গম্ভীর হয়ে থাকি। তো আমাদের কিন্তু এরকম কিছু সমস্যা আগেও ছিল, এখনো আছে, এবং সেই জায়গা থেকে পরিবর্তনের জন্যই কিন্তু আমাদের এই যে এই পিএমওতে গভর্নেন্স ইনোভেশন ইউনিট, তারপরে এগুলি চালু করা হয়েছিল। সেগুলিকে 100% সাকসেসফুল হয়েছে? অবশ্যই না, ওখানে অনেক ঘাটতি ছিল, কিন্তু তৈরি হচ্ছিল। এটা হলো আমার এখন সেই জায়গাটা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কারণ হলো এখন সবাইকে ধরে বেইজ্জত করা, এটা হয়ে গেছে আমাদের জন্য ফ্যাশন। হ্যাঁ, আপনি ধরেন আমরা নীতি, নৈতিকতা, ভদ্রতা, ভব্যতা, এই বিষয়গুলোকে হঠাৎ করে বিসর্জন দেওয়ার মধ্যে মনে হয় যেন একটা মহোৎসব খুঁজে পেয়েছি। এবং দুর্ভাগ্যজনকভাবে এটার কাণ্ডারি হয়ে গেছে শিক্ষক, যিনি প্রফেশন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে। ইনি কাণ্ডারি হয়ে এখন সবগুলিকে শুধুমাত্র ওই যে বাচ্চাদেরকে বলতেছে তোমাদের হাতে ভবিষ্যৎ। ভবিষ্যৎ যদি বাচ্চাদের হাতেই থাকে, 84 বছর বয়সে আপনি এসে দায়িত্ব নিয়েছেন কি জন্য? আপনি তো কোনো ডেফিনেশনে বাচ্চা না। হ্যাঁ, তাই না? এই এই যে স্ববিরোধী অনেক কথা আমাদের
দীর্ঘদিন ধরে চলছে। এখান থেকে আমাদের আসলে আমি মনে করি যে আমাদের একটা ওপেন ডায়ালগ হওয়া উচিত, হলে পরে এটা আরো বেশি ওপেন। কিন্তু রাজনীতি উন্মুক্ত না হলে, রাজনীতি এরকম কন্ট্রোল থাকলে আপনি কি করে মানে সামনে কোনো ভালো কিছু দেখতে পাবেন? অবশ্যই না, রাজনীতিটা তো উন্মুক্ত হতে হবে। এখান থেকে তো বেরিয়ে আসতে হবে। এখন আচ্ছা, আমরা যখন মানে দেখেন, আমি চাকরিতে যখন ঢুকেছি তখন কিন্তু এরশাদ সাহেব পাওয়ারে, তখন এরশাদ সাহেবের স্বৈরাচার হিসেবে পতন হলো। হ্যাঁ, তারপরে বিএনপি আসলো। বিএনপি যখন চলে গেল 96-এ, তখন কিন্তু একটা আন্দোলনের ইয়ে ছিল, 15 দিনের একটা সরকার ছিল। তারপরে আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগের পরে আবার বিএনপি আসলো। আমাদের কোথাও কিন্তু এখানে যারা চাকরি করেছে তাদেরকে এই ভাবে বেইজ্জত করে নাই, এইভাবে মানে অপদস্থ কোথাও হয়নি। আপনি দেখেন, আমরা এই যে যখন সচিব বলেন, সহকারী সচিব বলেন, জেলা প্রশাসক বলেন, বা ওই যে এই পুলিশ সার্ভিসের লোকজন বলেন, এই যে আপনার মানে এই সাম্প্রতিক কালে আপনি তো দেখেছেন হয়তো, ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে 6 জানুয়ারি যে হুলিগানিজম হয়েছিল, সেটার ব্যাপারে মানে প্রেসিডেন্ট বলছিল টাকাটা তাদের পিছনে দেওয়া হচ্ছে, সেটা কোর্ট বন্ধ করে দিয়েছে। এবং সমস্ত জাতি কিন্তু সেটাকে মানে সাপোর্ট করছে না, বিকজ তারা অ্যাটাক করেছিল আমাদের যারা ডিউটিতে ছিল। ডিউটিতে এই আপনার পুলিশেরা কাজ করেছে ক্যাপিটাল হিলে, তাদের আক্রান্ত হয়েছিল এবং সেই আক্রান্তকে জাস্টিফাই করার চেষ্টা করছিল বলেই কিন্তু সবাই এটাকে বাধাগ্রস্ত করছে। আর আমাদের বাংলাদেশে পুলিশের যারা লোকজন আছে, হ্যাঁ, এরা কি মানুষ না? তাদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। হত্যা করে ঝুলিয়ে রেখেছেন, আপনি ভিডিও দেখতে যাই না আমি, মানে পুরাই ফেলা হয়েছে। একটা প্রেগনেন্ট মহিলাকে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে। এটাকে আপনি যখন মানে আপনি যদি রাষ্ট্র এবং আমরা যারা নিজেদেরকে সুশীল সমাজ বলি, বিবেক বলি, হ্যাঁ, তখন রাষ্ট্র কিভাবে সামনে আগাবে ভবিষ্যতে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতে পারবে, আমি বলতে পারবো না। এটা আফটারম্যাথটা আপনি কিভাবে দেখেন, যে কোনো একটা হোপলেস সিচুয়েশন তৈরি হচ্ছে, এর পুরোটা একটা আফটারম্যাথ? কারণ আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে ধরুন এখন শুনতে পাচ্ছি যে প্যারিসে বসে উনি নির্দেশনা দিচ্ছিলেন গণভবন দখল করো, বঙ্গভবন দখল করো, তারপর কি যেন সংসদ ভবন দখল করো, এবং শেখ হাসিনা শেখ রেহানাকে পুড়িয়ে মানে মেরে ঝুলিয়ে রাখো। এই ধরনের নির্দেশনা উনি দিচ্ছিলেন বলে আমরা এখন শুনতে পাই, এবং বিভিন্ন জায়গায় এটার গোয়েন্দা রিপোর্ট হিসাবে মানে প্রমাণিত সত্য কিনা আমি জানি না, আমি বলতে পারবো না। এটা তো একটা ভয়াবহ সিচুয়েশন, এবং এই সিচুয়েশনের তো একটা মানে এটা তো একটা আফটারম্যাথ থাকতেই হবে। অবশ্যই, অবশ্যই। এবং এই জায়গায় আমি মনে করি যারা রাজনীতিবিদ আছে তাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, তাদের কিন্তু এটা সুযোগ নেই। কারণ ওই শুনেন, ইতিহাসে সবচাইতে জঘন্য মানে ইয়ে হলো জুডাস। জুডাস যে জিসাস ক্রাইস্টের সঙ্গে প্রতারণা করেছে, হ্যাঁ, এবং সে সাথে থেকেছে, পরবর্তীতে সে রোমান ইয়েদেরকে চিনিয়ে দিয়েছে। আর আমরা বাংলাদেশে এই ইউনুস আমলে দেখেছি যে জুডাসদেরকে আপনি মাথায় তুলে নাচছেন। এটা তো ইতিহাস হতে পারে না। আরেকটা জিনিস, এই যে 2 দিন আগে পড়ছিলাম, মানে একটা জুইশ আপনার ইয়ে আর কি, যে সাধক, তার একটা চমৎকার আমার কাছে খুব মানে এখন বারবার গুনগুন করছিলাম আমি। বলছিল যে এরকম, যে এই যে ইফ আই এম নট ফর মি, হু এম আই? তো আমি যদি আমার নিজের জন্য কাজ না করি তাহলে আমি, সরি, ইফ আই এম নট ফর মি,
হু উইল বি ফর মি? আমার জন্য, আমি যদি আমার নিজের জন্য হয় তাহলে আমাকে কে করবে? ইফ আই এম অনলি ফর মি, দেন হু এম আই? হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে এই ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ দ্য পার্সন ইজ অনলি ফর হিমসেলফ, আর কারো জন্য না। আমি আপনাকে আর তার ইতিহাসে দুটো প্রশ্ন করে আজকের মতো শেষ করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, একটা এত বড় একটা প্রশাসন, শক্তিশালী প্রশাসন, একটা এমপাওয়ার্ড মিলিটারি বা সেনাবাহিনী থাকার পরেও শেখ হাসিনার সরকারের এরকম ভয়াবহ দুরবস্থা হলো এবং শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হলো। জীবন না নিয়ে, দুই বোনের জীবন নিয়ে ওনাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হলো, প্লেনে করে রেখে আসা হলো দিল্লিতে। মানে আওয়ামী লীগের মতো একটি এত বড় জনভিত্তির এত বড় একটি দল, মানে বিএনপির ক্ষেত্রেও এরকম একটা হওয়াটা কি অস্বাভাবিক? এরকম যদি মানে হয় কিনা, চ্যাথাম হাউস বলছে যে মানে তারেক রহমানের সরকারকে এরকম ফেস করতে হতে পারে। আপনার কি মনে হয়? আমি তো রাজনীতির মানুষ না, অতএব রাজনীতি নিয়ে আমার না বলাটাই ভালো। আমি হোপফুল হতে চাই, আমি দেশের শৃঙ্খলার পক্ষে, আমি দেশের বিবেক জাগ্রত হওয়ার পক্ষে। কিন্তু এই যে দায় মুক্তি দিয়ে বিবেক জাগ্রত হবে কি করে? না, দায় মুক্তি তো দিতে চাইলেও তো দেওয়া হবে, পাবে না। কারণ আপনি অন্যায়কে কোনোদিন দায় মুক্তি যদি দিয়ে থাকেন তাহলে সেটা নিজের ঘাড়ে পড়বে। থুতু উপর দিকে মারলে কিন্তু নিচের দিকে আসে সবসময়। এগুলি কতগুলি হচ্ছে চিরসিদ্ধ ব্যাপার। অতএব এই দায় মুক্তি কাকে দিবে, কি দিবে, এটা আমি ঠিক জানি। তবে এই যে এই দায় মুক্তি দিয়ে কিন্তু বেশি দিন চলবে না। জনশক্তির কাছে কিন্তু ইয়ে না। আপনি যে বললেন যে বিশাল ইয়ে পড়ে গেছে, আসলে হয়েছে কি, পৃথিবীর আপনি এনিম্যাল প্ল্যানেট যদি দেখেন, দেখবেন এনিম্যাল প্ল্যানেটে সবসময় কিন্তু একটা ইয়ে থাকে, যে এই শক্তিশালী ইয়ে থাকে, এই যে মানে পৃথিবীটাই আসলে অদ্ভুত আর কি। যেমন আপনার লায়ন বসে থাকে, লায়নেস গিয়ে শিকার করে, তারপর আবার শিকারটা এনে ওনাকে দেন, উনি খেয়ে দিয়ে চলে উঠে গেলে পরে তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে তখন লায়নেস খায়। হ্যাঁ, তো ওয়ার্ল্ড ইজ ফেয়ার এই কথাটা বলার কিন্তু কোনো সুযোগ নেই। এবং আমাদের এখানেও কিন্তু এই যে আপনি যদি হিসাব করে দেখেন, আমি মানে আমার সবসময় কষ্টটা এটাই লাগে যে বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতরে সবচাইতে বেশি কষ্ট যিনি করেছেন ব্যক্তি হিসেবে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু। তার সঙ্গে তুলনা কারোর সঙ্গে নাই, তাই না? অথচ তার কিরকম কি পরিমাণ নির্মম ভাগ্য তার মানে তার গ্রহণ করতে হয়েছে বা বরণ করতে হয়েছে। তো এখন তো আসলে ফেয়ারনেসের কোনো ইয়ে নেই। বাট আমরা যদি ওই যে আমি যদি আবার যে ইয়েটা বলি, যে ধরেন এখন আমাদেরকে চিন্তা করতে হবে, ইফ আই এম অনলি ফর মি দেন হু এম আই? আমাদের সবাইকে চিন্তা করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমি বাঁচাতে চাই, তাহলে আমাদের একটা রিয়েল ডায়াগনস্টিক দরকার, যার মাধ্যমে আমরা সামনে এগোতে পারি। হ্যাঁ, এবং এই যে ঘৃণার রাজনীতি, যে কথাটা আপনার ওই যে শেষ মনে হয় একটু ভুলে গিয়েছেন, সেটা হচ্ছে এই যে এরশাদ সাহেব থেকে আমাদের চাকরিতে ঢুকেছিলাম, আমরা কিন্তু আমাদের ক্লাবে বলেন বা অফিসে বলেন, আমরা কিন্তু কেউ বিএনপির পক্ষে ঝগড়া করেছি, কেউ আওয়ামী লীগের পক্ষে ঝগড়া করেছি, কেউ জামাতের পক্ষে ঝগড়া করেছে, কিন্তু এরকম সহিংসতা তৈরি হয়নি। এবং সহিংসতাগুলি কেন হয়েছে সেগুলো কিন্তু আমাদের বিবেচনা করা দরকার। যখন আমাদের ধরেন এই যে এটা উইথ অল ডিউ রেসপেক্ট চোখের সামনে 21শে আগস্ট গ্রেনেড হামলা হয় এবং সেটা নিয়ে যখন আমরা মক করতে থাকি, তখন কিন্তু আস্তে আস্তে ঘৃণা পুঞ্জীবিত হতে থাকে। হ্যাঁ, আমাদের কিন্তু এই যে এই ভিশাস সার্কেল যেটা এখন শুরু হচ্ছে ঘৃণার, সেখান থেকে আমাদের আসলে বেরিয়ে আসার সবারই দরকার। দায় মুক্তির সংস্কৃতিতে তো ধরুন মানে 21শে আগস্টের মামলার প্রধান আসামি প্রধানমন্ত্রী দেশের। আপনারা মানে
কোন মানে কিভাবে আপনি সামনে একটা ভালো মানে কিছু আশা করবেন? এই প্রশ্ন তো আমার কি বলে এটাকে রেডারের বাইরে, হ্যাঁ, বা আমার ইয়ের বাইরে। কিন্তু আমি মনে করি যে আমাদের সবাইকে চিন্তা করা দরকার যে আমরা কতটুকু পর্যন্ত বহন করব। দায়টা মুক্ত হতে পারি, কিন্তু দায়টা কতটুকু বহন করব সেটা আমাদের একটু বিবেচনার সময় এসেছে। অশেষ ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার আপনাকে জন্য। ধন্যবাদ। আশা করি মানে মানে অনেকগুলো ব্যাপার আপনি মানে পরিষ্কার করতে পেরেছেন। আমি আমার পাঠকের কাছে মানে দর্শকের কাছে, যারা, আমি আসলে লিখিত সেজন্য বারবার পাঠক বলি, মানে যারা দেখেন তারা গতবার আমাকে বলেছিলেন যে এই প্রশ্ন করেন নাই কেন, ওই প্রশ্ন করেন নাই। আমি সেখান থেকে কিছু প্রশ্ন আপনার জন্য আজকে নিয়ে কথা বললাম। অশেষ ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমার দর্শকদেরও আপনার এই কথাগুলো মানে বোঝার চেষ্টা করবেন অন্তত পক্ষে, আশা করি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনিও।